আচ্ছা, একটু কল্পনা করুন তো, সময়টা ১৯৯৮ সালের মে মাস। হ্যাঁ, রাজস্থানের সেই থর মরুভূমির ঘটনা। একদম। থর মরুভূমির একেবারে গভীরে ভারত সফলভাবে ৫টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। মানে পুরো বিশ্ব তখন রীতিমতো স্তব্ধ। স্তব্ধ হওয়ার মধ্যেই তো বিষয়। পরাশক্তিগুলো তো তখন তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাইট। আর ঠিক সেই মুহূর্তে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেওয়া হলো। তারা বলল, আমরা একটি শান্তিকামী জাতি, আমরা কখনোই আগে অস্ত্র ব্যবহার করব না। এটা একটা চরম স্ববেগধিতা। হ্যাঁ, মানে বিষয়টা একটু ভেবে দেখুন, কোনো দেশ গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করে কিভাবে প্রমাণ করতে চায় যে তারা আসলে শান্তি চায়? এই যে চরম একটা স্ববিরোধিতা বা প্যারাডক্সের পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? রহস্যটা কিন্তু বেশ গভীর। আর সেটাই আজ আমরা খুঁজব। আজকের এই গভীর তথ্য বিশ্লেষণ বা ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মিশনটা হল ভারতের পররাষ্ট্রনীতির এই যে মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বিবর্তন, তার শেকড়টা খুঁজে বের করা। এবং এই শিকড় খুঁজতে গিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কিছু চমৎকার নোটস এবং গবেষণাপত্র ঘেঁটে দেখেছি। ঠিক বলেছেন। আমরা দেখব কিভাবে একটি সদ্য স্বাধীন দেশ অহিংসা আর আদর্শবাদের চাদর গায়ে জড়িয়ে নিজেদের যাত্রা শুরু করে। আর ধীরে ধীরে আজকের এই বহুমেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার বিশ্বের অন্যতম প্রধান এবং খুব হিসেবি একটা কৌশলগত খেলোয়াড়ে পরিণত হয়। এই যে আপনি শুরুতে পারমাণবিক অস্ত্র আর শান্তির যে একটা স্ববিরোধিতার কথা বললেন না, ভারতের পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠিটাই আসলে এই স্ববিরোধিতার মধ্যে লুকিয়ে আছে। তাই নাকি? মানে এটা কি একেবারে শুরু থেকেই ছিল? হ্যাঁ, আমরা যদি একেবারে শুরুতে ভারতের সংবিধানে ফিরে যাই, তাহলে দেখব এই দ্বৈত নীতির একটা আইনি ভিত্তি বা বলতে পারেন একটা ব্লুপ্রিন্ট সেখানে আগে থেকেই তৈরি করা ছিল। মানে সংবিধানে এই ডুয়াল পলিসির কথা বলা আছে? ঠিক তাই। আমাদের হাতে থাকা উৎস উপাদানগুলোতে ভারতের সংবিধানের ৫১ এবং ২৫ অনুচ্ছেদের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ধরুন ৫১ অনুচ্ছেদে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার করার কথা। আচ্ছা, এটা হলো সেই আদর্শবাদের দিকটা। রাইট। কিন্তু আবার ২৫৩ অনুচ্ছেদে দেখুন, সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়নের জন্য সংসদ যে কোনো আইন পাশ করতে পারবে। মানে রাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় বাস্তবসম্মত বা খুব কঠোর সিদ্ধান্তও নিতে পারবে। ও, বুঝতে পারছি। অর্থাৎ শুরু থেকেই ভারতের লক্ষ্য ছিল বিশ্বমঞ্চে এমনভাবে চলা যেখানে তারা মুখে শান্তির কথা বলবে, কিন্তু নিজেদের টিকে থাকার স্বার্থে যে কোনো চরম পদক্ষেপ নেওয়ার আইনি রাস্তাও খোলা রাখবে। দারুণ একটা পয়েন্ট। সংবিধানেই তাহলে এই ভারসাম্য রক্ষার একটা নকশা ছিল। কিন্তু দেখুন, একটা ব্লুপ্রিন্ট বা নকশা তো আর আপনাকে আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারে না। অবশ্যই না। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। সেটাই। স্নায়ুযুদ্ধের সময়টার কথা চিন্তা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর পুরো বিশ্ব তখন পরিষ্কার দুটো ভাগে বিভক্ত। হ্যাঁ, হয় আপনি আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী জোটে যাবেন, নয়তো সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবিরে। যে কোনো সদ্য স্বাধীন আর অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশের জন্য এটাই তো সবচেয়ে যুক্তিসম্মত ছিল, যে কোনো একটা শক্তিশালী শিবিরে যোগ দিয়ে নিজেদের সামরিক নিরাপত্তাটা নিশ্চিত করা। স্বাভাবিকভাবেই সবাই সেটাই করছিল। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পূর্ণ ভিন্ন একটা পথ বেছে নিলেন। তিনি ১৯৫৪ সালে কলম্বোতে এই নন অ্যালাইনমেন্ট বা জোট নিরপেক্ষতার ধারণাটি সামনে আনলেন। আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। এই জোট নিরপেক্ষতা কি আসলেই কোনো উচ্চমার্গীয় নৈতিক অবস্থান ছিল, নাকি এর পেছনে অন্য কোনো মেকানিজম কাজ করছিল? দেখুন, এটা মোটেও কোনো নৈতিক বা আধ্যাত্মিক অবস্থান ছিল না। এটা ছিল টিকে থাকার একটা একেবারে নিখুঁত কৌশল। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, শত শত বছরের ঔপনিবেশিক শাসন থেকে মাত্রই মুক্ত হওয়া এশিয়া বা আফ্রিকার দেশগুলোর তাদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভয়টা কি ছিল? হয়তো আবার পরাধীন হওয়ার ভয়। এক্স্যাক্টলি, নব্য উপনিবেশবাদের ভয়। তারা বুঝতে পেরেছিল যে স্বাধীনতা পাওয়ার পরপরই যদি তারা আমেরিকা বা সোভিয়েত ইউনিয়নের কোনো সামরিক জোটে যোগ দেয়, তাহলে তাদের দেশের প্রতিরক্ষা, অর্থনীতি বা পররাষ্ট্রনীতির রিমোট কন্ট্রোল তো সোজা ওয়াশিংটন বা মস্কোর হাতে চলে যাবে। এক্স্যাক্টলি।
জোট নিরপেক্ষতা মানে কিন্তু এই নয় যে ভারত বিশ্বের সাথে সব সম্পর্ক ছিন্ন করে সুইজারল্যান্ডের মতো সম্পূর্ণ নিরপেক্ষ বা আইসোলেটেড হয়ে বসে থাকতে চেয়েছিল। মানে তারা সন্ন্যাসী হতে চায়নি। হ্যাঁ, একদম না। বরং এর পেছনের আসল মেকানিজমটি ছিল সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা, যাকে আমরা বলি স্ট্র্যাটেজিক অটোনমি, সেটা ধরে রাখা। রাইট, তারা চেয়েছিল নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী যখন যার সাথে প্রয়োজন ঠিক তার সাথেই চুক্তি করার অধিকারটা নিজেদের হাতে রাখতে। ঠিক তাই। আর এই ধারণাটি প্রাতিষ্ঠানিক রূপ পায় ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন এবং পরে ১৯৬১ সালের বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে, যেখানে নেহরু ছাড়াও টিটো, নাসের, নুক্রুমা, সুকার্নোর মতো নেতারা ছিলেন। আমার এখানে একটা উপমা মনে পড়ছে। এটা অনেকটা স্কুলের নতুন ভর্তি হওয়া কোনো ছাত্রের মতো, যে কিনা স্কুলের সবচেয়ে বড় দুটো দাঙ্গাবাজ গ্যাঙ্গে যোগ দিল না। হ্যাঁ, তারপর? কেউ তাদের ওপর ছড়ি ঘোরাতে না পারে, মানে কারোর অঙ্গুলি হেলনে সে চলবে না। দারুণ একটা উপমা দিয়েছেন। আর এই বিষয়টা আরও পরিষ্কার হয় যখন আমরা ১৯৫৪ সালের পঞ্চশীল নীতির দিকে তাকাই। ওই যে তিব্বত নিয়ে চীনের সাথে চুক্তির সময়কার নীতিগুলো। হ্যাঁ, সেখানে ৫টি নীতির কথা বলা হলো। যেমন ধরুন, পারস্পরিক আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, আগ্রাসন না চালানো, বা একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা এবং শান্তিপূর্ণ সহবাস্থান। মানে যখন আপনার কাছে পরাশক্তিগুলোর মতো শক্তিশালী সেনাবাহিনী বা পারমাণবিক অস্ত্র নেই, তখন এই ধরনের নৈতিক আদর্শ বা অহিংসাকে আপনি একটা কূটনীতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন। ঠিক তাই। কিন্তু এই আদর্শবাদের বুদ্বুদ তো খুব বেশিকাল টিকেনি। আমাদের উৎস উপাদানের নোটস বলছে ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ ভারতের এই রোম্যান্টিক পররাষ্ট্রনীতিতে একটা ভয়ঙ্কর ধাক্কা দেয়। ওই যুদ্ধটি ভারতের নেতৃত্বকে একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল আসলে। কিভাবে? তারা বুঝতে পেরেছিল যে শুধু পঞ্চশীলের মতো ভালো কথার চুক্তিপত্র দিয়ে কখনো ট্যাঙ্কের গোলা ঠেকানো যায় না। খুব সত্যি কথা। আর এই মনস্তাত্ত্বিক ধাক্কা থেকেই ভারতের পররাষ্ট্রনীতিতে রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতির প্রবেশ ঘটে। এরপর ভারত তার কৌশলগত সমীকরণ মেলাতে শুরু করে। যার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখি ১৯৭১ সালে। একদম ঠিক। যখন পূর্ব পাকিস্তানে মানে বর্তমান বাংলাদেশে সংকট ঘনীভূত হচ্ছে এবং পাকিস্তানের মিত্র হিসেবে আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে আসার একটা হুমকি তৈরি হয়েছে, তখন ভারত জোট নিরপেক্ষতার খোলস থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, বেরিয়ে এসে তারা সরাসরি সোভিয়েত ইউনিয়নের সাথে ২০ বছর মেয়াদী মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে ফেলে। আর এখানেই কিন্তু ভারতের সেই হিসেবি স্ববিরোধিতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আপনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা, আবার অন্যদিকে আপনি পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের সাথে সামরিক ও কৌশলগত চুক্তি করছেন। এটা অনেকের কাছেই স্ববিরোধিতা মনে হয়েছিল। যেমন ১৯৭৭ সালে মোরারজি দেশাই যখন ক্ষমতা এলেন। হ্যাঁ, তিনি তো এই চুক্তির কারণে ভারতের জোট নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই না? রাইট। তিনি বলেছিলেন ভারত তার আসল পথ থেকে সরে গেছে। তিনি প্রকৃত জোট নিরপেক্ষতা বা জেনুইন নন অ্যালাইনমেন্টে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু এর কিছুদিন পরই তো ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে এলেন এবং এসে সেই প্রকৃত নিরপেক্ষতার ধারণাকে কার্যত বাতিল করে দিয়ে ইন্দিরা ডক্ট্রিন চালু করলেন। হ্যাঁ, ইন্দিরা ডক্ট্রিন। আমি যতদূর বুঝতে পারছি, এই ডক্ট্রিনটি ছিল পুরোপুরি পেশি শক্তি প্রদর্শনের একটি নীতি। মানে একদিকে আমরা পঞ্চশীলের অহিংসার কথা বলছি, অন্যদিকে সামরিক শক্তিতে জোর দিচ্ছি। আদর্শবাদ কি তবে এখানে কেবল একটি সুবিধাজনক মুখোশ হয়ে দাঁড়িয়েছিল? দেখুন, ইন্দিরা ডক্ট্রিনকে শুধু পেশিশক্তি প্রদর্শনের নীতি হিসেবে দেখার চেয়ে একে ভারতের আঞ্চলিক মনরো ডক্ট্রিন হিসেবে বিবেচনা করাটা বেশি যৌক্তিক। আঞ্চলিক মনরো ডক্ট্রিন মানেটা কি দাঁড়ালো? মানে এই নীতির মূল মেকানিজম ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলে বাইরের কোনো পরাশক্তির প্রভাব বা সামরিক উপস্থিতি ভারত কোনোভাবেই মেনে নেবে না। আচ্ছা। যদি এই অঞ্চলের কোনো দেশে রাজনৈতিক শূন্যতা বা অস্থিরতা তৈরি হয়, তবে ভারত নিজেই সেখানে হস্তক্ষেপ করবে, যাতে চীন বা আমেরিকার মতো কোনো দেশ সেখানে এসে জায়গা করে নিতে না পারে। ও, তার মানে সিকিমের ভারতের সাথে অন্তর্ভুক্তি বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ, এগুলো কোনো খামখেয়ালি সিদ্ধান্ত ছিল না? একদমই না।
এগুলো ছিল ভারতের নিজস্ব সীমানাকে নিরাপদ রাখার জন্য একটি বৃহত্তর বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরির অত্যন্ত সুচিন্তিত কৌশল। জাতীয় স্বার্থই হলো এখানে মূল চালিকা শক্তি। এই বিষয়টা সত্যিই ভাবার মতো, কিন্তু আমার মনে একটা খটকা লাগছে। কী রকম খটকা? শুধু পেশি শক্তি দিয়ে বা প্রতিবেশী দেশগুলোর ওপর ছড়ি ঘুরিয়ে তো আর দীর্ঘমেয়াদে আঞ্চলিক পরাশক্তি হওয়া যায় না। ভয় দেখিয়ে হয়তো সাময়িক আনুগত্য আদায় করা যায়, কিন্তু বিশ্বাস তো অর্জন করা যায় না। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। আর যখন আপনার চারপাশের ছোট প্রতিবেশী দেশগুলো আপনাকে ভয় পাবে, তারা তো স্বভাবতই আপনার শত্রুদের সাথে, ধরুন চীনের সাথে হাত মেলাতে চাইবে। হ্যাঁ, আর এই সমস্যাটা অনুধাবন করেই সম্ভবত ১৯৯৬ সালে ভারতের পররাষ্ট্রনীতিতে একটা আমূল পরিবর্তন আসে। যাকে আমরা গুজরাল ডকট্রিন হিসেবে জানি। রাইট। আইকে গুজরাল ৫টি নীতি প্রবর্তন করেন। এই নীতির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? কি? তিনি বলেছিলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদের কাছ থেকে ভারত বিনিময়ে কিছু আশা না করেই একতরফাভাবে সাহায্য করবে। এটা তো পাড়ার সেই উদার বড় ভাইয়ের মতো কৌশল, যে ছোটদের সাহায্য করে বিনিময় কিছু না চেয়েই, শুধু ভরসা অর্জনের জন্য। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নিঃস্বার্থ বলে কি সত্যিই কিছু আছে? আপনি ঠিকই সন্দেহ করেছেন। গুজরাল ডকট্রিন আপাত দৃষ্টিতে অনেক উদার বা নিঃস্বার্থ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে অত্যন্ত তীক্ষ্ণ একটি কৌশলগত সমীকরণ কাজ করছিল। কি রকম সমীকরণ? গুজরাল বুঝতে পেরেছিলেন যে একটি দেশ যদি তার নিজের প্রতিবেশী অঞ্চলে প্রতিনিয়ত ছোটখাটো দ্বন্দ্ব বা সীমান্ত সমস্যা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে বিশ্বমঞ্চে বড় কোনো ভূমিকা রাখা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এক্স্যাক্টলি। এই নীতিটি ছিল মূলত এনলাইটেন্ড সেলফ ইন্টারেস্ট বা আলোকিত স্বার্থপরতার একটি প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এই জায়গাটিতে আমি আমার সেই পাড়ার বড় ভাইয়ের উপমাটা একটু অন্যভাবে ব্যবহার করতে চাই। হ্যাঁ, বলুন। আমার কাছে বিষয়টা অনেকটা নিজের গাটের টাকা খরচ করে আপনার প্রতিবেশীর বাড়ির ভাঙা সীমানা প্রাচীর বা বেড়া মেরামত করে দেওয়ার মতো মনে হচ্ছে। আচ্ছা। আপনি এই কাজটা কোনো দয়া বা মহানুভবতা থেকে করছেন না। আপনি করছেন যাতে প্রতিবেশীর বাড়ির খ্যাপা কুকুরটা আপনার সুন্দর বাগানে ঢুকে গাছপালা নষ্ট করতে না পারে। দারুণ। মানে এটি মূলত একটি দীর্ঘমেয়াদী স্থানীয় নিরাপত্তা বিনিয়োগ বা সিকিউরিটি ইনভেস্টমেন্ট। যেমন ধরুন, ভারত পাকিস্তান পিপল টু পিপল যোগাযোগ বৃদ্ধি করা, অথবা ১৯৯৬ সালে বাংলাদেশের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি, বা নেপালের সাথে মহাকালী নদীর জলবিদ্যুৎ চুক্তি। হ্যাঁ, ভারত এই চুক্তিগুলোতে ছাড় দিয়েছিল যাতে এই দেশগুলোর সাথে আস্থার সম্পর্ক তৈরি হয় এবং সেখানে ভারতের বিরোধী কোনো পরাশক্তি যেন ঘাঁটি গাড়তে না পারে। আপনার এই বেড়া মেরামতের উপমাটি একেবারে নিখুঁতভাবে এর পেছনের কৌশলটিকে ব্যাখ্যা করে। ভারত তার প্রতিবেশীদের ওপর থেকে মনোযোগ কিছুটা সরিয়ে বৃহত্তর বৈশ্বিক খেলায় অংশ নিতে চেয়েছিল। আর সেজন্য নিজের উঠানটিকে শান্ত করা জরুরি ছিল। একদম। তবে বৈশ্বিক খেলায় অংশ নেওয়ার জন্য শুধু একটা শান্ত প্রতিবেশী অঞ্চল থাকাই কিন্তু যথেষ্ট নয়। তাহলে আর কি লাগে? আপনার কথার ধার তখনই বাড়বে যখন আপনার পেছনে একটি শক্ত লাঠি থাকবে। আর আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে শক্ত লাঠি হল পারমাণবিক সক্ষমতা। আহা, আমরা আবার সেই আমাদের ইন্ট্রো পয়েন্টে ফিরে এলাম। রাইট। ভারতের পারমাণবিক বিবর্তনটি একটু খেয়াল করুন। ১৯৪৪ সালে হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে এর বৈজ্ঞানিক শুরু হলেও ১৯৬২ সালের চীনের আক্রমণ এটিকে একটি সামরিক প্রয়োজনীয়তায় পরিণত করে, তাই তো? ঠিক। এরপর ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা। আবারও সেই অসাধারণ স্ববিরোধিতা। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে তার নাম দেওয়া হচ্ছে স্মাইলিং বুদ্ধা, আর বলা হচ্ছে এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ। হ্যাঁ, কিন্তু ১৯৯৮ সালে এসে পোখরান-2 এর মাধ্যমে ভারত আর কোনো রাগঢাক রাখেনি। তারা পরিষ্কার জানিয়ে দেয় যে এগুলো সামরিক পারমাণবিক পরীক্ষা। এরপর তো তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু ঠিক এর পরপরই ২০০৩ সালে ভারত তাদের নিউক্লিয়ার ডকট্রিন বা পারমাণবিক নীতি প্রকাশ করে। ওই যে নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার না করার নীতি। হ্যাঁ, কিন্তু এর সাথে আরেকটা বিষয় যুক্ত ছিল। কেউ আক্রমণ করলে ভারত ম্যাসিভ রিটালিয়েটরি সেকেন্ড স্ট্রাইক বা ব্যাপক প্রতিশোধমূলক দ্বিতীয় আঘাত হানবে। সবচেয়ে মজার বা চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এখানে। মানে ভারত বলছে তারা প্রথমে অস্ত্র ব্যবহার করবে না, আবার বলছে তারা ব্যাপক প্রতিশোধ নেবে। রাইট।
এই ন্যূনতম প্রতিরোধ বা মিনিমাম ডিটারেন্স এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে ভারসাম্য রাখাটা কি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা নয়? পুরোটাই মনস্তাত্ত্বিক খেলা। এটা হলো ডিটারেন্স থিওরি বা প্রতিরোধ তত্ত্বের একটি ক্লাসিক উদাহরণ। ভারত বিশ্বকে বলছে, আমরা দায়িত্বশীল রাষ্ট্র, আমরা কখনো আগে হামলা করব না। এতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু একই সাথে ভারত তার প্রতিপক্ষকে, ধরুন চীন বা পাকিস্তানকে, একটি শীতল বার্তা দিচ্ছে। যে যদি তোমরা আমাদের ওপর হামলা করার ভুল করো তাহলে আমাদের দ্বিতীয় আঘাতটি এতই ভয়াবহ হবে যে তোমাদের অস্তিত্ব মুছে যাবে। একদম তাই। মানে বিষয়টা অনেকটা এরকম, দুজন লোক গ্যাসে ভরা একটা ছোট ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে আর দুজনের হাতেই দেশলাই আছে। আচ্ছা। আমি যদি জানি যে আমার দেশলাই জ্বালানোর সাথে সাথে শুধু আপনি নন, পুরো ঘরটিই উড়ে যাবে এবং আমিও বাঁচব না, তাহলে আমি কখনোই দেশলাই জ্বালাবো না। এক্স্যাক্টলি। একেই বলে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংস। আর এই কারণেই পারমাণবিক অস্ত্র আদতে কোনো যুদ্ধ করার হাতিয়ার নয়, বরং যুদ্ধ ঠেকানোর একটি মনস্তাত্ত্বিক যন্ত্র। ঠিক। আর আমাদের নোটে আরেকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলা আছে, এই যে ভারতের পারমাণবিক কমান্ড সিস্টেম, এটি কিন্তু সামরিক বাহিনীর হাতে নয়। তাহলে কাদের হাতে? এটি সম্পূর্ণভাবে বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের হাতে বা নিউক্লিয়ার কমান্ড অথরিটির অধীনে রাখা হয়েছে। ওহ, এটা তো একটা বিরাট ব্যাপার। বেসামরিক নেতৃত্বের হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ রাখাটা বিশ্বকেই বার্তা দেয় যে সামরিক বাহিনী কখনো নিজেদের ইচ্ছামতো বা হটকারী সিদ্ধান্তে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু করবে না। রাইট। এবং এই একটি সিদ্ধান্ত বিশ্বমঞ্চে ভারতকে একটি অত্যন্ত দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বুঝতে পারছি, এই যে দীর্ঘ ঐতিহাসিক পটভূমি, কৌশলগত হিসেব নিকেশ এবং পারমাণবিক সক্ষমতা, এর ওপর ভর করেই তো আজকের আধুনিক ভারতের পররাষ্ট্রনীতি দাঁড়িয়ে আছে, তাই না? একদম। যাকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে অনেকেই মোদি ডক্ট্রিন বলে থাকেন। হ্যাঁ, আমাদের উৎস উপাদানে বলা হয়েছে ২০১৪ সালে মোদির শপথ গ্রহণে সার্ক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর ২০১৯ সালে বিমস্টেক নেতাদের। তাছাড়া অ্যাক্ট ইস্ট, নেইবারহুড ফার্স্ট এবং প্রজেক্ট মৌসুমের মতো নীতিগুলো এখানে প্রাসঙ্গিক। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ভূমিকাও তো অনেক গুরুত্বপূর্ণ এখানে। ওনার লেখা দ্য ইন্ডিয়া ওয়ে বা ওয়াই ভারত ম্যাটার্স বইগুলোর কথা আমাদের নোটে উল্লেখ আছে। হ্যাঁ, এই বইগুলোতে একটি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ঝুঁকি নিতে প্রস্তুত ভারতের চিত্র ফুটে ওঠে। কিন্তু এই বর্তমান যুগে, মানে আজকের বহুমেরুকেন্দ্রিক বিশ্বে, একটা বিষয় আমার কাছে খুব খটকা লাগে। কিরকম? ধরুন, ভারত বর্তমানে আমেরিকার সাথে কোয়াডের মতো কৌশলগত জোট করছে। আবার ঠিক একই সময়ে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম বা সস্তায় তেল কিনছে। আবার ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমানও কিনছে। রাইট। তাহলে পুরনো সেই জোট নিরপেক্ষতা বা ন্যামের কি আর কোনো অস্তিত্ব আছে, নাকি এটি এখন মাল্টি অ্যালাইনমেন্ট বা সবার সাথে মিত্রতার নতুন রূপে হাজির হয়েছে? বিষয়টা ইন্টারেস্টিং। আপনি যদি খুব গভীরে বিশ্লেষণ করেন তবে দেখবেন যে মোড়কটা পাল্টালেও ভেতরের মূল লক্ষ্যটা গত ৭০ বছরেও এতটুকু বদলায়নি। মানে সেই অটোনমির কথা বলছেন? হ্যাঁ। নেহরুর সময় লক্ষ্যটা কি ছিল? স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজকের দিনেও ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ঠিক সেটাই, কেবল পদ্ধতিটা সময়ের সাথে পাল্টেছে। আচ্ছা। স্নায়ুযুদ্ধের সময় বিশ্ব ছিল দুটি ভাগে বিভক্ত। তখন নিজেদের অটোনমি বজায় রাখার একমাত্র উপায় ছিল সবার থেকে সমান দূরত্ব বজায় রাখা। কিন্তু আজকের বিশ্বায়নের যুগে অটোনমি বজায় রাখার উপায় হল সবার সাথে এমনভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা যাতে কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে না পারে। দারুণ বলেছেন। মানে আপনি যখন সবার বন্ধু, তখন আসলে আপনি কারোরই অধীনস্থ নন। এক্স্যাক্টলি। মানে আগেকার দিনের স্বাধীনতা মানে ছিল পরাশক্তিগুলোর ঘর থেকে দূরে থাকা, আর আজকের দিনের স্বাধীনতা মানে হল পরাশক্তিগুলোর ঘরের ড্রয়িং রুমে বসে নিজেদের শর্তে চা খাওয়া। হাহা, চমৎকার উপমা। হ্যাঁ। আর এই স্বাধীন অবস্থানের প্রমাণ তো আমরা সাম্প্রতিক সময়েও দেখেছি। আমাদের নোটে যেমন উল্লেখ আছে, ২০২৪ সালে উগান্ডার কাম্পালায় ন্যামের ১৯তম সামিট অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, যার থিম ছিল শেয়ার্ড গ্লোবাল অ্যাফ্লুয়েন্স, রাইট? আর মজার ব্যাপার হল
এই সম্মেলনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে এবং দ্রুত মানবিক সহায়তার দাবি জানিয়ে প্রস্তাব পাশ করা হয়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। অবশ্যই পশ্চিমা বিশ্বের প্রবল চাপ থাকা সত্ত্বেও ন্যামের মঞ্চ ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলো বা গ্লোবাল সাউথ যে নিজেদের একটি স্বাধীন অবস্থান তুলে ধরতে পারছে, এটা সাউথ সাউথ কোঅপারেশনের একটা বড় প্রমাণ। এই গ্লোবাল সাউথের দেশগুলোর জোটবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেকানিজম। তারা বুঝতে পেরেছে যে এককভাবে পশ্চিমা পরাশক্তিগুলোর চাপের মুখে টিকে থাকা কঠিন। কিন্তু তারা যখন সম্মিলিতভাবে কোনো অবস্থান নেয়, তখন সেটি আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় চাপ তৈরি করে। আর ভারত এই গ্লোবাল সাউথের একটি অঘোষিত নেতৃত্বের ভূমিকা পালন করতে চায়, যা তাদের বৈশ্বিক পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষাকে আরও ত্বরান্বিত করবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা পুরো যাত্রার যে চিত্রটি পেলাম তা সত্যিই চমকপ্রদ। অবশ্যই। একটি সদ্য স্বাধীন দেশ, যার অর্থনীতি একসময় ভঙ্গুর ছিল, তারা বিশ্বমঞ্চে নিজেদের টিকিয়ে রাখার জন্য পঞ্চশীলের মতো আদর্শবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এরপর বাস্তবতার ধাক্কা সামলে সামরিক শক্তিতে জোর দিয়েছে। গুজরাল ডক্ট্রিনের মাধ্যমে প্রতিবেশীদের ভরসা অর্জন করেছে। হ্যাঁ, এবং পারমাণবিক শক্তির মাধ্যমে নিজেদের একটা অভেদ্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। আর আজ মাল্টি অ্যালাইনমেন্টের মাধ্যমে সব পরাশক্তির সাথে চোখে চোখ রেখে নিজেদের জাতীয় স্বার্থ আদায় করে নিচ্ছে। ভারতের পররাষ্ট্র নীতি আসলে কোনো স্থির দর্শন নয়, বরং এটি হল টিকে থাকার এক নিরন্তর মাস্টার ক্লাস। একদম ঠিক। এই বিবর্তনটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু নেই, আছে কেবল স্থায়ী জাতীয় স্বার্থ। রাইট। তবে আজকের আলোচনাটি শেষ করার আগে এই পুরো কাঠামোর উপর ভিত্তি করে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। বর্তমান বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংযুক্ত। একটি দেশের অর্থনীতি বা প্রযুক্তি অন্য দেশের সাথে গভীরভাবে মিশে আছে। এই হাইপার কানেক্টেড এবং তীব্র মেরুকৃত বিশ্বে একটি দেশের পক্ষে কি সত্যি সম্পূর্ণ নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ থাকা সম্ভব, নাকি আধুনিক বিশ্বে এই কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বজায় রাখাই হল নতুন যুগের জোটবদ্ধতা? কি দুর্দান্ত একটি প্রশ্ন। কৌশলগত অস্পষ্টতাই কি তবে আজকের দিনের সবচেয়ে বড় কৌশল? পরাশক্তিদের বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ আদায় করাটাই কি এখনকার নতুন স্বাভাবিকতা? এটাই ভাবার বিষয়। শ্রোতারা, এই গভীর মনস্তাত্ত্বিক এবং ভূ-রাজনৈতিক প্রশ্নটি আপনাদের নিজেদের ভেবে দেখার জন্যই রেখে গেলাম। আশা করি আজকের পর থেকে আন্তর্জাতিক খবরের পাতায় কোনো দেশের চুক্তি বা অবস্থান দেখলে তার পিছনের এই মেকানিজমগুলো আপনারা আরও স্পষ্টভাবে ধরতে পারবেন। আজকের মতো আমাদের এই গভীর তথ্য বিশ্লেষণ বা ডিপ ডাইভ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে।